স্বাগত একাত্তর সংযোগে আপনাদের সাথে আছে আমি শাবনাম আজিম। ঢাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে চিকুনগুনিয়া। অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেয়নি বলেই এ রোগের ব্যাপক বিস্তার ঘটেছে। তবে দেরিতে হলেও সরকার এ নিয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর গত শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। সরকারি বিভিন্ন জরিপে দেখা যায় ঢাকায় প্রতি ৩ জনে একজন মশাবাহিত রোগে আক্রান্ত। আজকের একাত্তর সংযোগে কথা বলবো চিকুনগুনিয়ার কারণ এবং প্রতিকার নিয়ে, সেই সাথে বুঝতে চাইব ঢাকায় মশাবাহিত রোগের প্রতিকার নিয়ে সরকারের পদক্ষেপগুলো। আমাদের সাথে আজ আছেন অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, ডিন মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং একই সাথে উনি চিকিৎসা সেবায় 21 পদকপ্রাপ্ত, এবং আছেন অধ্যাপক ডাক্তার সানিয়া তহমিনা, পরিচালক রোগ নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদপ্তর। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। এবং দর্শক, আপনারা আমাদের সাথে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যুক্ত হতে পারেন, ফোন করতে পারেন, প্রশ্ন করতে পারেন, মন্তব্য জানাতে পারেন। চিকুনগুনিয়া আতঙ্কে আসলে আতঙ্কিত পুরো নগরবাসী এবং কোথাও কোথাও দেশবাসী আসলে, কারণ মূলত নগর কেন্দ্রিকভাবেই আমরা চিকুনগুনিয়ার প্রকোপটি দেখছি এবং ঢাকায় তার মাত্রাটি অনেক বেশি। প্রথমেই যদি ডাক্তার ABM আব্দুল্লাহ আপনার কাছে আসি, যে চিকুনগুনিয়াটি কি, কেন হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে যদি একটু আমরা বুঝে নিই। চিকুনগুনিয়া সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় আসলে রোগটা এইবারের জন্য বলতে পারেন নতুন। আসলে রোগটা নতুন নয়। এটা প্রথমে 1952 সনে এই নামটা আসছে আফ্রিকা থেকে, তানজানিয়াতে এই রোগটার প্রকোপ দেখা দেয়। এটা লোকাল নাম চিকুনগুনিয়া। এর মানেটা হলো ধনুকের মতো বেঁকে যাওয়া। তার মানে রোগটা যখন যিনি এই রোগে ভুগেন উনি এত ব্যথায় কাতর হয়ে যান, একদম বেঁকে যান। নামটা ওই থেকে কিন্তু আসলো চিকুনগুনিয়া। ওই আফ্রিকা থেকে এটা প্রথম শুরু হয় এবং পরে আস্তে আস্তে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমাদের দেশে প্রথম মানে প্রথম আমরা জানতে পারি ছিল 2008 সনে চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহীর 2-1টা জায়গাতে। আমি ব্যক্তিগতভাবে 2011 বা 12তে আমি কিছু কিছু রোগী দেখলাম, কিন্তু দেখেছি আমি তখনও চিকুনগুনিয়ার রোগী। আমার তখনই মনে হয়েছে আর কি, আসলে আমরা তো অনেকদিন যাবত ডেঙ্গু জ্বর নিয়ে ডিল করছি, ডেঙ্গু জ্বর। তো আমি কিছু কিছু রোগী দেখলাম ডেঙ্গু জ্বরই আমার মনে হচ্ছে। সাধারণত ডেঙ্গু জ্বর 4-5 দিন পরে রোগীর নর্মালি যা হয়, র্যাশ হয়, 4-5 পরে জ্বর চলে যায়। জ্বরের পরে আমরা ব্লাড টেস্ট করে দেখি কিছু কিছু রোগীর বেলায় প্লেটলেট কমে যায়, ব্লিডিং হতে পারে। 7 থেকে 10 দিনের মধ্যে রোগী কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু এই রোগের ক্যারেক্টারটা হলো লক্ষণ সব ডেঙ্গু জ্বরের মতোই হবে। ওইরকমই 4-5 দিন জ্বর থাকে, খুব হাই টেম্পারেচার 104, 5, 6 এরকম হয়ে যায়। মাথা ব্যথা, শরীর ব্যথা, গিরায় গিরা ব্যথা, গায়ে র্যাশ ওঠে, এগুলো কিন্তু হয়। 4-5 দিন পরে জ্বর চলে যায়। তা আমি লক্ষ্য করলাম রুগী 10 দিন, 12 দিন, 15 দিন হয়ে গেল, রুগী কিন্তু জ্বর নাই তার, কিন্তু আমার কাছে আসে প্রচণ্ড গিরায় গিরায় ব্যথা। তার জয়েন্টের প্রত্যেকটা জয়েন্ট, বড় বড় জয়েন্ট, হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, এই হাঁটু, গিরা, সবগুলোতে এত ব্যথা। রুগী আমি দেখছি আমার চেম্বারে আসে বা আমার রুমে যখন আসে, এত সিরিয়াস বেশি হাঁটতে পারে না, 2 জন ধরে আনতে হয়। তার মেইন কমপ্লেন যে আমার তো জ্বর ভালো হয়ে গেছে, আমার ব্যথা তো সারে না। এটিই প্রথম। আমি তখন থেকে কিন্তু সন্দেহ করা শুরু করলাম। এটা 2012 সনের কথা বলছি। তা আমার মনে হচ্ছে, তখন তো এই টেস্ট করা হতো না, ক্লিনিক্যালি আমি সন্দেহ করলাম যে এগুলো আসলে প্রায় এগুলো চিকুনগুনিয়া। তখন কিন্তু এত বেশি আকারে আমরা কেস পাইতাম না, আমি পাই নাই, বিশেষ করে কিছু কিছু কেস পাইতাম 2012-তে মাঝে মধ্যে পাইতাম। তো এখন এবার দেখা যাচ্ছে গত ফেব্রুয়ারি মার্চ থেকেই আমি কিন্তু এই ধরনের রোগী প্রচুর পাচ্ছি। আর শুধু আমি না, এই বছর অনেক ডাক্তার সবার চেম্বারে বা ধরেন প্রাইভেট প্র্যাকটিস বলেন, ক্লিনিক বলেন বা হসপিটাল আউটডোরে আমরা কিন্তু প্রচুর রোগী পাচ্ছি। এটার মূল কারণটা হলো এবার আসলে বিক্ষিপ্তভাবে স্ক্যাটার্ড ওয়েতে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে। কয়েকদিন বৃষ্টি হয়, ওই পানি জমে যায়। এটা যে বাহক মশা, যেটা এডিস বলি আমরা, এডিস এজিপশাই, আরেকটা হলো অ্যালবোপটিকাস বলে, এই মশাগুলো কিন্তু এই জমাটো পানিতে আসলে ডিম পারে। তা 2-1টা মশায় যদি ওই একটা ভাইরাসও থাকে, এটা তো ভাইরাস বাহিত রোগ, এর থেকে তো হাজার হাজার লক্ষ লক্ষ মশা তৈরি হয়। এভাবে মশা বিভিন্নভাবে, মশার প্রোডাকশন তো এত বেড়ে গেছে, এবং যে এই মশাগুলো আসলে চিকুনগুনিয়া এই ভাইরাস বাহিত মশা, এর দ্বারা কিন্তু আসলে এবার ঢাকা শহরে প্রচুর মানে এই রোগটা ছড়ায় গেছে, অনেক ছড়িয়ে গেছে। আমি ফিরবো আপনার কাছে, কিন্তু আমরা দেখলাম 2012-র কথা আপনি বলছিলেন, একটি পরিসংখ্যান দেখাচ্ছে 2014 সালে ঢাকা রাজধানীর প্রায় 33% লোক এই রোগে কোনো না কোনোভাবে আক্রান্ত হয় বলে এক সমীক্ষায় দেখা যায়, যা আসলে একটি গবেষণার ফলাফল, এবং এটি করেছিল মহাখালী জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে। 2014-তে যখন নগরীর মানে 33% লোক এই রোগে আক্রান্ত হয়,
তবে বিষয়টি যে খুব নতুন নয় তা বোঝা যাচ্ছে, এবং আজকের দিনে এসে 2017-তে খুব সম্ভবত সংখ্যাটি আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। কেন তাহলে আমরা কোনো রকম কোনো সচেতনতামূলক আচরণও করলাম না, কোনো কার্যক্রমও নিলাম না, বা কেন আসলে এর প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থাও নিলাম না, তা যদি একটু বুঝতে চাই ডাক্তার সানিয়া তাহমিনা। 2014 সালের যে রিপোর্টের কথা বললেন, এটির ব্যাপারে আমি আসলে ঠিক পুরোপুরি আমি জানি না, সেজন্য এটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। তবে আমার ধারণা যেটা হচ্ছে, যখন থেকে ডেঙ্গুর আবির্ভাব হলো তখন থেকে আইডিসিআর একটা পেশেন্টের ব্লাডে 3টা অসুখের উপস্থিতির পরীক্ষা তারা করেছে। একটা হলো ডেঙ্গি, একটা চিকনগুনিয়া আর একটা জিকা। হয়তো সেরকম সাসপেক্টেড পেশেন্ট থেকে তারা পেতে পারে, কিন্তু এটার মানে এই না যে ঢাকা শহরে যত জ্বর ছিল তাদের মধ্যে 33% মানুষের জ্বর ছিল। এটা কোনো বায়াসড রিপোর্ট হতে পারে যে সাসপেক্টেড ডেঙ্গির পেশেন্ট নিয়ে তার ভিতরে হয়তো 33% পেতে পারে, কিন্তু যে এই রিপোর্টটা সম্বন্ধে আমার সম্যক ধারণা নেই, এটা সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে 2017 সালে যখন আমাদের একটা স্যার যেটা বললেন যে বৃষ্টিটা যখন থেমে থেমে হওয়া শুরু হলো ফেব্রুয়ারি মাস থেকে, আপনার যদি মনে থাকে এবছর প্রথম বৃষ্টি হয়েছিল ফেব্রুয়ারি মাসে, তখনই কিন্তু আমরা একটা আশঙ্কা করেছি যে এবার, আমরা তখন চিকুনগুনিয়া নিয়ে এতটা ভয় পাইনি, আমরা ভয় পেয়েছিলাম যে এবার ডেঙ্গুর আশঙ্কা অনেক বেড়ে যেতে পারে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা মোটামুটি একটা প্রিপারেশন নিচ্ছিলাম। এরপরে বৃষ্টি আবার থেমে গেল, আমরা একটু স্থিমিত হলাম। এরপরে যখন মার্চ মাসে আবার বৃষ্টি হলো, এরপরে আমরা কিন্তু এপ্রিল মাস থেকে আমরা সমস্ত আমাদের, কারণ চিকনগুনিয়াটা কিন্তু এখন এইবার কেন জানি ঢাকা শহরে হয়েছে, কিন্তু 2008 সালে যখন এটা দেখা দিয়েছিল তখন কিন্তু এটা রাজশাহীতে, এবং তারপরে প্রত্যেক বছরই কিছু কিছু কেস পাওয়া গেছে যেগুলো ঢাকার বাইরেও পাওয়া গেছিল। সেই জন্য আমরা ঢাকার বাইরে এবং ঢাকাস্থ সকল উপজেলা হেলথ কমপ্লেক্স, সিভিল সার্জন এবং ডিভিশনাল ডাইরেক্টরদের কাছে আমরা স্বাস্থ্য বার্তা পাঠিয়েছিলাম যে আপনারা এলাকায় মাইকিং করেন, মানুষকে সচেতন করেন, লিফলেট বিতরণ করেন যে কোন কোন জায়গাতে এডিস মশার বংশবৃদ্ধি করে, এবং সেই ব্যাপারে মানুষকে মানুষকে সচেতন করেন। তা নইলে কিন্তু এবার ডেঙ্গু ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে। এবং তারপরে যখন মে মাস থেকে আমরা প্রথম আমাদের কাছে আসা শুরু করলো যে চিকনগুনিয়ার আবির্ভাব খুব বেশ ব্যাপকভাবে হচ্ছে, এবার কিন্তু কেমন জানি অবাক করা একটা কাণ্ড, সেটা হচ্ছে যে এটা আল্লাহর রহমত আমি বলতে পারি যে সেই পরিমাণে কিন্তু ডেঙ্গির পেশেন্ট আমরা পাচ্ছি না যত না আমরা পাচ্ছি চিকনগুনিয়ার পেশেন্ট। তো তখন আমরা মে মাসের 5 তারিখে আবার আরেকটা বার্তা পাঠালাম সমস্ত সিভিল সার্জন, এবং যেটা আপনাকে বললাম সেই একই জায়গাতে, যে আপনাদের এই কার্যক্রম আরও জোরদার করুন। সুতরাং স্বাস্থ্য বিভাগ চুপ করে বসেছিল এটা আসলে বলা যাচ্ছে না কোনোভাবেই। এবং তারপরে আপনারা যে সমস্ত কার্যক্রম, নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন, আপনাদের মিডিয়াও আমাদের সাথে ছিল, প্রতি মুহূর্তে তারা আমাদের সহযোগিতা করেছেন আমি বলবো যে এই অসুখ প্রতিরোধের কারণে। এরপরে আমরা একটা মাল্টি সেক্টরাল মিটিং করলাম যেখানে সোসাইটি অফ মেডিসিন, তারপরে শিশুরোগ বিশেষজ্ঞ, তারপরে মাইক্রোবায়োলজিস্ট, ভাইরোলজিস্ট এবং পাবলিক হেলথ বিশেষজ্ঞদের নিয়ে, যে আমরা ইমিডিয়েটলি একটা গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইন তৈরি করব। কারণ আমরা টিভিতে বিভিন্ন রকম টক শোতে বা বিভিন্ন রকম নিউজ ইয়েতে দেখতে পাচ্ছিলাম যে ম্যানেজমেন্ট নিয়ে এক একজন এক এক রকমভাবে বলছেন। তো সেই জন্য আমরা কিন্তু 11 তারিখে ডিসিশন নিয়ে আমরা দিন রাত খেটে মাত্র 3 দিনের মাথায় 15 তারিখে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে একটি ন্যাশনাল গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অফ চিকনগুনিয়া আমরা বের করি। এবং যেটা সম্পর্কে আরো একটু বিস্তারিত জানতে চাই, তবে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফোনে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শেখ সালাউদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আপনাকে স্বাগত জানাচ্ছি 71 সংযোগ, এবং নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, প্লিজ বলেন। জি, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে চিকনগুনিয়া আতঙ্ক, এবং ডাক্তার সানিয়া তাহমিনা বলছিলেন যে একটি ন্যাশনাল গাইডলাইন তৈরি হয়েছে। সব কিছু মিলে আপনার কাছে একটু বুঝতে চাই যে চিকনগুনিয়ার যে প্রকোপ ঢাকাতে বা নগরীতে, সেখান থেকে জনগণকে সচেতন করার জায়গাটি কেমন ছিল, বা তাদেরকে এই বিষয়ে জানানোর ক্ষেত্রেও কি ধরনের কার্যক্রমগুলো আসলে পরিচালিত হয়েছে?
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে এবছরের মে থেকে আমরা চিকুনগুনিয়ার প্রকোপটা জানতে পেরেছি এবং শুরু থেকেই আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছি। আমাদের মাননীয় মেয়র থেকে শুরু করে আমাদের কর্তৃপক্ষ এটিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। আমরা আমাদের মশক নিধন কার্যক্রম, আপনারা জানেন যে আমাদের সকালবেলা লার্ভিসাইডাল অ্যাক্টিভিটি হয় এবং বিকেল বেলায় আমরা অ্যাডাল্টিসাইড স্প্রের মাধ্যমে আমরা মশক নিধন করে থাকি। আমরা এই চিকুনগুনিয়া প্রকোপ জানতে পেরে আমাদের এই কার্যক্রম বৃদ্ধি করেছি। আমরা প্রতিদিন বিকেল বেলা আমরা যে ফগিংটা করে থাকি, এর ক্ষেত্রে আমরা স্পেশাল ভাবে আমরা দুটি পিকআপ নিয়োগ করেছি এবং প্রতিটি অঞ্চলে যাতে একই সময় অধিক সংখ্যক স্থান আমরা কভার করতে পারি, সেজন্য আমরা এই ফগার মেশিনগুলোকে আমরা গাড়িতে পিকআপে তুলে দিয়ে অধিক স্থান আমরা স্প্রে করার ব্যবস্থা নিয়েছি। পরবর্তীতে আমরা টিসি নির্মাণ করেছি জনগণকে সচেতন করার জন্য। আসলে আপনি জানেন যে চিকুনগুনিয়া মূলত এডিস মশার মাধ্যমে ছড়ায়, বিশেষ করে এডিস এজিপ্টাই মশার মাধ্যমে। তো এই মশাটা আসলে মানুষের ঘরের আঙিনায়, ঘরের ভেতরে, ছাদে, বারান্দায়, বাগানে এবং আশেপাশের জায়গায় এগুলি আসলে এই মশাটা হয়ে থাকে। এটির বংশ বিস্তার হয় সাধারণত একদম স্বচ্ছ পানিতে, বদ্ধ পানিতে। এটি কিন্তু আমরা যে নর্দমার খোলা যে নোংরা পানি, এখানে কিন্তু এডিস মশার বংশ বিস্তার হয়ে থাকে না, যার জন্য আসলে জনগণের সম্পৃক্ত হওয়াটা খুবই জরুরি এই সমস্ত ক্ষেত্রে। জি, কিন্তু চিকুনগুনিয়ার যে পরিমাণ প্রকোপটি দেখলাম বা আক্রান্ত রোগীর সংখ্যা যে পরিমাণ, সেখানে কি আসলে আপনার কাছে মনে হয় না যে এই সচেতনতামূলক কার্যক্রম অথবা মশা নিধন কার্যক্রমটি অনেকটাই ব্যর্থ হয়েছে? না, আমি ঠিক সেটা বলবো না। এটি কিন্তু ব্যর্থ হয়েছে এক কথায় বলে দেওয়া যাবে না। আমরা এটি চলমান আছে। আপনার দেখাচ্ছে আমাদের অবস্থানটা আমি তুলে ধরতে চাচ্ছি। আমরা কিন্তু প্রতিটি ওয়ার্ডে, 54টা ওয়ার্ডে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে 54টা ওয়ার্ডে আমরা 2 জন করে অতিরিক্ত কর্মী নিয়োগ করেছি। এই আমাদের মশক নিধন কার্যক্রমটা যাতে আরো গতিশীল, বেগবান হয় এবং একই সাথে আমরা জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিটিং করছি। এটির জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য, মানুষকে বিশেষ করে সচেতন করার জন্য এই কর্মকাণ্ডটি আমরা চলমান রেখেছি। কিন্তু আসলে আমরা মানুষের পক্ষ থেকে, আমাদের ঢাকাবাসীর পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে ঠিক ওইভাবে সাড়াটা পাচ্ছি না। আমরা একা কাজটি আসলে করা আমাদের জন্য খুবই দুরূহ। প্রতিটি বাড়িতে আপনি যদি যেয়ে থাকেন, এডিস মশা, আমি কয়েকটা বাড়ি দেখেছি, সেখানে এডিস মশার আধার আমি পেয়েছি। সেখানে বিভিন্ন জায়গায় অরক্ষিত অবস্থায় পানির কন্টেইনার রয়েছে, সেখানে লার্ভা এবং মশার ডিম আমরা চাক্ষুষ দেখেছি। আমরা মন্ত্রী মহোদয়ের সাথে গত 17 তারিখে আমরা বিভিন্ন জায়গায় র্যালি করেছি। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় ভিজিট করেছি, বিভিন্ন ফ্ল্যাট বাড়ি, ইভেন কিছু অফিস আমি ভিজিট করেছি। যেখানে আমি যত জায়গায় ভিজিট করেছি প্রত্যেক জায়গাতে আমি কিন্তু এডিস মশার লার্ভা এবং ডিম দেখতে পেয়েছি। এটি একটি অ্যালার্মিং বিষয়। আমাদের সাথে সকলকে আসতে হবে। আমরা যে কথাগুলো বলছি, টেলিভিশন, আপনারা টক শোতে বলছেন, সংবাদপত্রে আমরা বিজ্ঞাপন দিচ্ছি, আমরা টিভিতে প্রচার করছি, সব জায়গায় কিন্তু আমরা এই কথাটি বলছি যে এই মশাটি আসলে বাড়ির মশা, ঘরের মশা। এটিকে নিয়ন্ত্রণ করার জন্য সবাইকে আমাদের সাথে একসাথে কাজ করতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা আপনাদের সহযোগিতার জন্য আপনাদের পাশে আছি। কেন তাহলে জনগণের সম্পৃক্ততাটি নিশ্চিত করা যাচ্ছে না? তারা সহযোগিতাটি কেন করছে না বলে আপনি মনে করছেন? আপনাকে আমি এই কথাটি বলতে চাচ্ছি যে আমরা তো আমাদের তরফ থেকে চেষ্টা করছি। এখন মিডিয়াগুলো থেকে শুরু করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, অন্যান্য অর্গানাইজেশন আমাদের সাথে বিশেষভাবে আসছে। আপনারা কতটা ভূমিকা পালন করেছেন এর ব্যাপারে? আপনারা টকশো প্রকাশ করছেন, আমাদের চুম্বক কথাগুলো যে আপনারা প্রচার করছেন। আমরা আশা করছি যে আপনারা আমাদের সাথে এগিয়ে আসেন, আপনারা আমাদের সাহায্য করেন। জি, সেক্ষেত্রে কিন্তু গণমাধ্যমগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটা বলতে আমি রাজি নই। কারণ আমরা নিজেরাই, এবং যদি আমি ভুল না করে থাকি, খুব সম্ভবত ডাক্তার এবিএম আব্দুল্লাহ আপনাকে নিয়ে প্রথম ৭১ সকালে
অনুষ্ঠানটি করা হয় এবং সেখানে চিকুনগুনিয়া সম্পর্কে বেশ দীর্ঘভাবে আলোচনা করা হয় এবং গণমাধ্যমগুলো সবসময় কাজ করতে চাচ্ছে। কেন তাহলে সমাজের যারা ওপিনিয়ন লিডার পর্যায়ে আছেন তারা কেন সহযোগিতা করছে না, তা আসলে একটি বড় প্রশ্ন বলেই মনে হচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, আমরা কথা বলছিলাম শেখ সালাউদ্দিনের সাথে। আপনি অবসরপ্রাপ্ত বলবেন না দয়া করে, আমি চাকুরিতে বর্তমান আছি। আমি খুবই দুঃখিত, আমার এখানে ভুল তথ্য থাকার জন্য আমি আসলে আবার ক্ষমা চাইছি। ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং যদিও একই প্রশ্ন নিয়ে ডাক্তার এবিএম আব্দুল্লাহ আপনার কাছে ফিরি, যে জনগণ কি তাহলে আসলে সচেতন হতে চাইছে না? কেন এতটা উদাসীনতা আমাদের মধ্যেও? আচ্ছা, এটা আমি প্রথমে আপনার একটু প্রথমে শুরুটার একটা আনসার দিয়ে দেই। আপনি বলেন যে 2014-তে অনেকগুলো পাইছে। আসলে আমি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি পাই এটা আসলে কেসগুলো পাই গেছি কিন্তু আমি 2012-তে, আসলে 2012-11-তে আমি তখন থেকেই তখনই আমি মনে করলাম যে চিকুনগুনিয়া রোগটা আমাদের দেশে আমরা পাচ্ছি। আমি সেই সময় আমি কয়েকটা পত্রিকাতে কিন্তু চিকুনগুনিয়া রোগটা একটা লেখাও দিয়েছি আমি, এবং বিভিন্ন 2-3টে বড় বড় টপ লেভেলের পত্রিকা এগুলো কিন্তু প্রকাশিত হয়েছে। সেই তখন থেকে আমি দেখি কিছু কিছু পাই। 2014-তে এতগুলো কেস ছিল কিনা আমি বলতে পারলাম না, তো মাঝে মাঝে কিন্তু কেস পাই। এবার একটু বেশি হয়ে যাওয়াতে মনে হয় যে প্রচারও বেশি হয়েছে। মিডিয়াতে যে অবশ্যই মিডিয়াতে প্রচার করছে, বিভিন্ন টেলিভিশন পত্রপত্রিকায় চিকুনগুনিয়া কিন্তু ব্যাপক প্রচারণা হয়েছে বলে আমার মনে হচ্ছে, এবং সেই জন্য কিন্তু মানুষ আরো মানে সচেতন বেশি হয়ে গেছে। এটা অস্বীকার করার উপায় নেই। সচেতনতাটা কিন্তু কখনো কখনো একটু ভ্রান্তির দিকেও নিয়ে যাচ্ছে, কারণ চিকুনগুনিয়া না হওয়া সত্ত্বেও চিকুনগুনিয়া ভেবে অনেকে কিন্তু ভুল করছে। হ্যাঁ, ওটা আমি ক্লারিফাই করি। আসলে ভ্রান্তি ঠিক না। ঢাকায় এত জ্বর হয়ে গেছে, মানুষের মধ্যে কিছুটা ভীতিও ছড়াই গেছে, তো তাতে মনে করে যে জ্বর হয়ে গেলেই বোধহয় চিকুনগুনিয়া হয়ে গেছে। এবং আমি কিছুদিন রুগী পাচ্ছি, বেশ চেম্বারে অনেক কিছু রুগীরা নিজেই বলে আমার কিন্তু চিকুনগুনিয়া হয়ে গেছে। আসলে এটা কারণটা হলো আসলে খুব বেশি হচ্ছে, তো জ্বর হলে যে চিকুনগুনিয়া হবে তা কিন্তু নয়। যেমন চিকুনগুনিয়া হয়, আমরা ডেঙ্গুটা একবার কম পাচ্ছি, তার ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, আদার ভাইরাল ইনফেকশন হচ্ছে, টাইফয়েড প্যাড এগুলো কিন্তু হচ্ছে। একটু ব্যাপক আকারে হওয়াতে মানুষ একটু ভয় পেয়ে গেছে। এই কারণে কোনো কোনো ফ্যামিলিতে দেখছি 10 জন লোক সবাই আক্রান্ত হয়ে গেছে, এবং কয়েকজন এত সিরিয়াস হয়ে গেছে, হাঁটতে পারে না, বসতে পারে না, তার কাজকর্ম বন্ধ, ইভেন যারা ভদ্র মহিলা যারা আছেন রান্না বান্না বন্ধ, এরকম কিন্তু আমরা পাই গেছি আর কি। সেই জন্যই আতঙ্কটা একটু হয়েছে, এবং এই ধরনের কেসে তাই হয়। কিছু হয়তো তো বেশি বেশি হয়ে যায়, সেটা অস্বীকার করার উপায় নাই, তো হয়ে গেছে আসলে ওই কারণেই। কিন্তু আসলে এবার নাম্বার অফ পেশেন্ট এত বেশি হয়ে গেছে, ডেইলি আমি দেখছি আমার প্রাইভেট চেম্বার, ক্লিনিকে, ইভেন হসপিটালে তো প্রচুর রুগী। সেই জন্যই মানুষের মধ্যে এটা একটু বেশি ব্যাপক আকারে ছড়াই গেছে। এবং এই চিকুনগুনিয়া আসলেই চিকুনগুনিয়া কিনা তা বোঝার জন্য লক্ষণগুলোকে তাও একটু বুঝতে চাই। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে নিশ্চয়ই কথা হবে। নিচ্ছে বিরতি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আমরা কথা বলছিলাম চিকুনগুনিয়া আতঙ্ক নিয়ে, এবং একটু প্রশ্ন রেখে গিয়েছিলাম যে চিকুনগুনিয়া এবং অন্য জ্বর সবগুলোর মধ্যে একটি মিলিয়ে ফেলার প্রবণতা আমাদের মধ্যেই দেখা দিচ্ছে। আসলে লক্ষণগুলো কি, যদি চিকুনগুনিয়ার লক্ষণগুলো একটু বুঝে নেই ডাক্তার এবিএম আব্দুল্লাহ। না, লক্ষণ আসলে এটা একটা ভাইরাস দ্বারা হয়, ভাইরাস। সুতরাং যে কোনো ভাইরাস জ্বরে সিমটম প্রায় একই রকম। যেমন জ্বর মানে যে কোনো রোগের জ্বর হবে, অনেক হাই টেম্পারেচার 104-5 এরকম হতে পারে, তার শরীরে ব্যথা, মাথা ব্যথা, বমি হয়, রুচি থাকে না, খেতে পারে না, এগুলো কিন্তু কমন সিমটম সব ভাইরাসে। শুধু ডিফারেন্সটা হলো, যেমন ডেঙ্গিতে আগে বলে ফেলাই, ডেঙ্গি রোগীদের বেলায় 4-5 দিনের জ্বর থাকে, 4-5 দিন পরে জ্বর কিন্তু চলে যায়, এমনি তো ট্রিটমেন্ট দিলেও যাবে, না দিলেও যাবে। তখন ওই সময়টাতে গায়ে কিন্তু র্যাশ হয়, এবং সেটা সবচেয়ে যেটা প্রবলেম যেটা শুরু হয় 4-5 দিন পরে রোগীর প্লেটলেট কমতে শুরু করে। 5 থেকে 7 দিন বা 8 দিন প্লেটলেট কমতে থাকবে, এবং এই সময় কিছু কিছু বেলে ওটাকে ডেঙ্গি হিমোরেজিক ফিভার বলে, তার কিন্তু ব্লিডিংয়ের ভয় থাকবে, রক্তক্ষরণে, যেমন বমির সাথে রক্ত, পায়খানার সঙ্গে রক্ত, নাকে রক্ত বা দাঁতে ব্রাশ করলে রক্ত, এই ভয়টা কিন্তু ডেঙ্গির বেলায় হয়। এটা হলো ডেঙ্গি জ্বরের বেলায়। আবার দেখবেন 7-8 দিন পার হয়ে গেলে, এবং এই টাইম কেটে যে 5 দিন পরে, এই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি ক্রিটিক্যাল পিরিয়ড। কারণ যদি কারো আইডিয়া না থাকে, যেমন রুগী যদি মনে করে 5 দিন জ্বর ছিল, আমি তো জ্বর ভালো হয়ে গেছে, আমার তো কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু সে ভুল করবে। অথবা কোনো ডাক্তারও যদি দেখে থাকে, গেল তার কাছে পরে 4-5 দিন জ্বর ছিল, ভালো হয়ে গেছি, এখানেও কিন্তু ভুল হবে। কারণ এই সময়টাতেই ডেঙ্গুর বেলায় যত প্রবলেম হয়ে যায়, বিশেষ করে ব্লিডিংটা ডেঙ্গু জ্বরের বেলা হয়। 7-8 দিন যদি পার হয়ে যায় বা 10 দিন পার হয়ে গেলে ডেঙ্গির কিন্তু মোটামুটি আর কোনো ভয় থাকে না, মোটামুটি বলতে পারেন সে কিউর হয়ে গেছে। একটু কয়েকদিন দুর্বল লাগে, আমরা পোস্ট ভাইরাল অ্যাস্থেনিয়া বলি,
টায়ার্ড ক্লান্তি এগুলো থাকে, এগুলো কিন্তু ভালো যায়, কোনো প্রবলেম হয় না আসলে। চিকুনগুনিয়ার বেলায় যেটা হয় 5-7 দিন পরে একই রকম সিমটম, ওইরকম গায়ে র্যাশ হবে, 4 দিন 5 দিন 6 দিন পরে রোগীর জ্বর চলে যাবে, বা 7 দিন 8 দিন 10 দিন। এরপরেও দেখবেন যেটা প্রবলেম হয়, রোগী বলে আমার খুব টায়ার্ড ক্লান্তি, ডেঞ্জারাস হলো সব জয়েন্ট পেইন, তারপর সবগুলো জয়েন্টে এত ব্যথা হয় যে রুগী হাঁটতে পারে না, চলতে পারে না, এবং স্থানীয় ভাষায় এটার নাম হলো ল্যাংড়া জ্বর। সব রোগীর বেলায় হবে তা নয়, কিছু কিছু রোগীর বেলায় এত সিরিয়াস হয়ে যায় যে হাঁটতে চলতে পারে না, লাঠি ধরে 3 জন ধরতে হয়। এই জন্যই নামটা কিন্তু তাকে দেওয়া হয়েছে ল্যাংড়া জ্বর। এবং সাধারণত দেখা যায় 1 থেকে 1.5 মাস বা 2 মাস এগুলো পারসিস্ট করে। কিছু কিছু রোগীর বেলায় খুব রেয়ার, বেশি দিনও করতে পারে, 2-3 মাস 6 মাস পর্যন্তও করতে পারে। প্রবলেম কিন্তু এটাই, একটা সুবিধা অসুবিধা দুটো হলো, ডেঙ্গু জ্বরের বেলায় যদি ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়ে এমন ডেঙ্গু শক সিনড্রোম হতে পারে, কিছু কিছু রোগী কিন্তু মারা যেতে পারে, এই একটা রিস্ক থাকে, ভয় থাকে। তো চিকুনগুনিয়ার বেলায় একটাই সুবিধা, এটা হলো মরবিডিটি বলি আমরা, মানে কাহিল, ক্লান্তি, টায়ার, দুর্বল, ব্যথা এগুলো হবে, ভুগবে অনেক দিন, কিন্তু মৃত্যু ঝুঁকি বলতে পারেন একেবারেই কিন্তু নাই। এই দিক থেকে কিন্তু চিকুনগুনিয়া একদিক দিয়ে ভালো। ডেঙ্গু জ্বরের বেলা একটা কথা বলে ফেলি, ডেঙ্গুর কিন্তু 4টে ভাইরাসের দ্বারা হয়, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, 4 রকমের। এবং একটা ভাইরাস যদি আক্রান্ত হয়, সে তার এগেনস্টে বডিতে ইমিউনিটি ডেভেলপ করে, অ্যান্টিবডি ডেভেলপ করে, আর 3টা কিন্তু প্রোটেকশন দেয় না। সেই জন্য ডেঙ্গু জ্বর কিন্তু 4 বার হতে পারে। অনেক রুগী বলে আমার কাছে আসে যে আমার তো, আমি দেখলাম মনে হচ্ছে ডেঙ্গু জ্বর, আমার তো একবার ডেঙ্গু জ্বর হয়েছে, আবার কেন হলো? আসলে তার কিন্তু 4 বার হওয়ার ঝুঁকি থাকে। চিকুনগুনিয়ার বেলায় কিন্তু একটাই সুবিধা হলো, একবার যদি হয়ে যায় মোটামুটি লাইফ লং তার ইমিউনিটি হয়, সে কিন্তু সেকেন্ড টাইম আর আক্রান্ত হবে না। এটা কিন্তু ডেঙ্গু জ্বরের বেলায়, এই চিকুনগুনিয়ার বেলায় আসলে খুব ইম্পর্টেন্ট। ওইটা ভালো বলতে পারেন, রোগীর ভোগান্তি হয়ে আলটিমেটলি ফিউচারে কিন্তু মন্দের ভালো বলতে পারেন আর কি। এবং আমার মনে হচ্ছে এবার ঢাকা শহরে যে হারে চিকুনগুনিয়া হয়ে গেল, অনেকের বডিতে, যারাই আক্রান্ত হয়েছে তাদের বডিতে কিন্তু ইমিউনিটি ডেভেলপ করে গেছে আর কি। শুধুমাত্র যারা আক্রান্ত হয় না, হয়তো তারা ভবিষ্যতে আক্রান্ত হতে পারেন, যারা একবার হয়ে গেছে তাদের কিন্তু আর হবে না। এটা মানে অনেক লোকের হয়ে গেছে এটা, এবং তাদের বডিতে কিন্তু ইমিউনিটি ডেভেলপ করে গেছে আর কি। আর আরেকটু বলে ফেলে, অন্যান্য ভাইরাস যেগুলো, তাদের কিন্তু এরকম সিমটম থাকে না। 4-5 দিন রোগী কম জ্বর থাকে, ব্যথা থাকে, মাথা ব্যথা এগুলো থাকে, 5-7 দিন 10 দিন ভালো হয়ে যায়। যেমন আমরা বলি, যেমন যদি কারো সর্দি, কমন সর্দি জ্বর, কমন কোল্ড যারা বলে, এটাও কিন্তু ভাইরাস দ্বারা হয়। যদি ট্রিটমেন্ট দেন তাতে কিন্তু 7 দিন লাগবে ভালো হতে, আর যদি ট্রিটমেন্ট নাও করেন তাহলে কিন্তু রোগী 1 সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যাবে। এইটা হলো অন্যান্য ভাইরাস জ্বরের বেলায়, মানে তাদের সিমটম বা তার লক্ষণ বা তার কেমন হবে এগুলো কিন্তু হয়ে যায়। শুধু ডেঙ্গুর বেলায় যা বললাম, চিকুনগুনিয়ার এইটুকুই কিন্তু ডিফারেন্স আর কি। জি জি, ডক্টর সানিয়া, যদি একটু বুঝে নিতে চাই, যখন আমরা বলছি যে চিকুনগুনিয়াতে জ্বরের মাত্রাটি 104 ডিগ্রি, 105 ডিগ্রি, 106 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, এবং আমরা অভিযোগ পাচ্ছি রোগীদের পক্ষ থেকে যে ওষুধেও জ্বরটি কমে না বা বেশ হাই ফিভারটি থেকেই যায়, তখন কি আসলে কোনো রকম ক্ষতি হতে পারে? কারণ আমরা জানি যে জ্বর বেড়ে গেলে নাকি মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, আর অন্য রকম সমস্যা হতে পারে। এই যে কিছু মিথ আছে বা প্রচলিত আছে, এগুলো কি সত্য কিনা? না, এটা তো সত্যই, কারণ জ্বর বাড়তে দেওয়া যাবে না, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। জ্বর বাড়তে দেওয়া যাবে না, এটা শুধু চিকুনগুনিয়ার জ্বর না, এটা যে কোনো ভাইরাল ফিভার। মানে আমরা যেটাকে স্যার যেটা বললেন যে ট্রিটমেন্ট দিলে, আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে ট্রিটমেন্ট দিলে 7 দিন, ট্রিটমেন্ট না দিলে 1 সপ্তাহ। তার মানে ট্রিটমেন্ট দিলেও যা, না দিলেও তাই। এই ট্রিটমেন্ট বলতে যে এই জ্বরটা থাকবেই, কিন্তু জ্বর কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। কারণ 105-6 ডিগ্রি জ্বর হলে আসলেই মস্তিষ্কের সমস্যা হতে পারে, এবং সেই জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে প্যারাসিটামল ট্যাবলেট দিতে হবে পেশেন্টকে জ্বর কমানোর জন্য। এবং সেখানে আমরা একজন অ্যাডাল্ট রোগীর ক্ষেত্রে 2টা করে 6 ঘন্টা পর পর, তার মানে দিনে আমরা 4 বার এটাকে 4 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল ট্যাবলেট আমরা দিব। তার সাথে আমরা পেশেন্টকে বারবার স্পঞ্জ করব যাতে তার জ্বর কোনোভাবেই না বাড়ে। এরপরেও যদি না হয় তাহলে দরকার হলে তাকে আমরা সাপোজিটরি দিব। কিন্তু জ্বর কমানোর জন্য এবং আইস ব্যাগ, যেগুলো আমরা প্রচলিত যে জ্বর কমানোর যে সিস্টেমগুলো আছে, সেগুলো আমরা অবশ্যই করব। জ্বর কিন্তু তাই বলে 5-6 পর্যন্ত উঠতে দেওয়া যাবে না কোনোভাবেই। জি, আবার ফিরছে আপনার কাছে, একজন দর্শক আছেন। হ্যালো হ্যালো, জি দর্শক বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। তৈবুর রহমান আজিমপুর থেকে বলছি। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা স্থানীয়ভাবে দেখতে পাচ্ছি যে যে ধরনের মশা হচ্ছে ড্রেন থেকে বা বৃষ্টির পানি থেকে, এটা আমরা টিভিতে যেভাবে পরামর্শ শুনছি যে আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে, যে ধরনের কার্যক্রম দেখানোর কথা, অথবা আমরা যে স্থানীয়ভাবে আছি, বাচ্চা নিয়ে, আমার বাচ্চা 15 দিন ছিল
থেকে অসুস্থ। আমি প্রথমে ডায়রিয়া হয়েছিল, গিয়েছিলাম ICDDR-এ। সেখান থেকে আমাকে 2 দিন রেখে বললো যে আপনার বাচ্চার জ্বর আর পাতলা পায়খানা যেগুলো আছে এগুলো ঠিক হয়ে যাবে, এটা নিয়ে যান। তা আমরা নিয়ে আসলাম। তারপরে 2 দিন পরে আবারও জ্বর, আবারও পাতলা পায়খানা, বমি, আবারও নিয়ে গেলাম ICDDR। তারা বললো যে ঠিক আছে, ঘন্টায় 10 বার পাতলা পায়খানা না হলে আমরা এখানে রাখবো না। তা আমরা নিয়ে আসলাম। শেষমেশ আমরা আমার ছোট বাচ্চা, আমার 8 মাস বয়সের বাচ্চা, জি তো তাকে আমি শেষ মুহূর্তে অত্যন্ত আর কোনো দিকদিশা না পেয়ে, বাচ্চার জ্বর এত বেশি যে 6-এর কাছাকাছি চলে গেছে। ডাক্তারের সাথে পরামর্শ করলাম, বললো যে এখনই ওকে অ্যাডমিশন দিতে হবে। আমি শিশু হাসপাতাল নিয়ে গেলাম। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বাচ্চার মতো এরকম শত শত বাচ্চা সেদিন কষ্ট করতেছিল, কাঁদতেছিল, সিট ছিল না, এমন একটি অবস্থা। তা আমরা স্থানীয়ভাবে দেখতে পাচ্ছি না যে আমাদের এই বাচ্চাগুলা সুস্থ হয়ে আসার পর আবারও যে অসুস্থ হবে না, মশার উপদ্রবে আমরা আছি অনবরত। কিন্তু টিভিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মশা নিধনের কার্যক্রম চলছে, কিন্তু কোথায় চলছে আমরা কিন্তু জানি না। জি দর্শক, অনেক ধন্যবাদ। আসলে এই যে চিকুনগুনিয়া আক্রান্ত হচ্ছে, এই মশা নিধন করা যাচ্ছে না, বারবার বলা হচ্ছে, দায়টি কার উপর গিয়ে আসলে পড়ছে, এই যদি একটু বুঝতে চাই ডাক্তার এবিএম আব্দুল্লাহ। না, এটা খেয়াল রাখতে হবে, যেহেতু এটা মশার দ্বারা হচ্ছে, চিকুনগুনিয়া নিয়ে বা আমরা ডেঙ্গু দুইটাই বলি, একই মশা যেহেতু আছে, এটা প্রথম কথা হলো, এটা কিন্তু আসলে মশা তো একতরফা কারণ না, এটা তো ডোমেস্টিক মশা। ঘরে থাকে, ভালো ভালো ছোটোখাটো ঘরেও না, সুন্দর সুন্দর বিল্ডিংয়ে থাকতে এটা পছন্দ করে। এটা বলতে পারেন একসময় এই মশা নিয়ে ক্রিটিসাইজ করতে লোকজনে, খুব ভদ্র মশা, আসলে এটা ভদ্র জায়গায় থাকতে পছন্দ করে, এটা সত্য। কিন্তু এটা যে ঘরেই হবে তা কিন্তু নয়। আপনি ঘরে, নিজের ঘরে যদি জমাটো পানি থাকে, বাথরুমে পানি রাখলেন, অনেকে বালতিতে রাখে, বা ধরেন টিভির নিচে, ফ্রিজের নিচে, বা ধরেন বারান্দায় টব থাকে, ফুলের টব, এগুলোতে কিন্তু জমাটো পানি থাকলে 3 থেকে 5 দিনের বেশি পানি রাখা উচিত হবে না, এবং আপনি ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। এখানে কিন্তু এই মশার ডিম পারে, এটা সত্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য, শুধু ঘরে তো না, এটা বাইরে, ঘরের বাইরে যে কোনো জায়গাতে জমাটো পানি থাকে, যেমন ময়লার ভাগার বলেন, একটা ডাব খেয়ে কেউ খোসা ফেলছে ওখানে বলেন, বা কোনো ক্যান বলেন, বা যে কোনো একটা পাত্রের মধ্যে জমাটো পানি যদি থাকে, ওখানেও কিন্তু এই মশার ডিম পারে। সুতরাং খেয়াল রাখতে হবে, শুধু ঘরেই যে হবে তা না। আমি ঘরের দায়িত্বটা আমার, আমি যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এটাও করবো, তো বাইরে যারা মশক মশককে যারা মশা মারার জন্য যারা দায়িত্বে যারা আছেন, কারণ এই মশা বাইরের যে কোনো জমাটো পানিতে কিন্তু ডিম পড়তে পারে। এখানে আরেকটু বলে রাখা ভালো, এটা অনেকের কনসেপশনটা এখনো এরকমই আছে, যেটা পরিষ্কার পানিতে ডিম পারে, এটা কিন্তু সত্য। এডিস এজিপশাই যেগুলো ডেঙ্গু বাহিত, এগুলো কিন্তু সবসময় পরিষ্কার পানিতে ডিম পারে। কিন্তু যেগুলো মশা আসলে এই চিকুনগুনিয়া বাহিত, এই ভাইরাস বাহিত মশা, এগুলোর ক্যারেক্টার কিন্তু শুধু পরিষ্কার পানিতে, কিন্তু ময়লা পানিতেও ডিম পারে। সুতরাং পানি বাইরে যেগুলো আছে, এখনও কিন্তু এই মশা নিধনের কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা যদি না করেন, তাহলে মশা তো তৈরি হবে বাইরেই, অনেক ডিম পারবে, ওখানে ডিম থেকে যত লার্ভা হবে, লার্ভা থেকে লক্ষ লক্ষ মশা যেগুলো এগুলো তো আলটিমেটলি ঘরে ঢুকবে। জি, আমি ফিরছি। আমাদের সাথে ফোনে যুক্ত হচ্ছেন খান মোহাম্মদ বিলাল, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং নিশ্চয়ই আপনি আমাদের আলোচনা শুনছিলেন, আমাকেও নিশ্চয়ই শুনতে পারছেন, সেখান থেকেই প্রশ্ন রাখতে চাই। জি খান মোহাম্মদ বিলাল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। জি, যেমনটি শুনছিলাম যে শুধুমাত্র ঘরের ভেতর নয়, আসলে বাইরের জমাট বাঁধা পানিতেও এই মশা জন্মাতে পারে। সেক্ষেত্রে মশা নিধনের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন কতটুকু ভূমিকা রাখতে পারলো? আমাদের দর্শক বলছিলেন যে কেন আমরা কাউকে দেখতে পাচ্ছি না এই মশক নিধনে কাজ করছে। রুটিন যায়, তো এই যে হয়েছে আসলে পরে, যেটি আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সেমিনার, সেখানে তারাও বলেছেন যে এই রোগটা হঠাৎ করে। জি, আমরা সংযুক্তি বোধহয় আসলে খুব স্পষ্ট নয়। আমরা নিশ্চয়ই আবারও কথা বলার চেষ্টা করবো, একটা বিরতি নিয়ে ফিরে এসে নিশ্চয়ই আবার যুক্ত হবার চেষ্টা করব। থাকুন আমাদের সাথে। আরেকবার আমাদের
ফিরলেন একাত্তর সংযোগে এবং চিকনগুনিয়া আতঙ্কে আসলে আমরা সবাই বসে আছি। তবে আমরা শুনতে পাই যে এই এডিস মশা নাকি দিনের বেলা কামড় দেয়, কাজে এ সময় যখন অনুষ্ঠানটি চলছে তখন মশার কামড় খেলেও হয়তো বা চিকনগুনিয়া আক্রান্ত হতে হবে না। চলে আসতে চাই ডাক্তার সানি আপনার কাছে, যে এডিস মশার একটি সার্ভে আপনারা করে থাকেন মানে বিগত কয়েক বছর ধরে, এর ফলাফলটি দিয়ে আসলে কি ইঙ্গিত পাওয়া যায় বা কি করা হয় একটু যদি আমরা বুঝতে চাই। এই এডিস মশার সার্ভেটা আমরা এটা আসলে প্রতি বছর এটা মার্চ মাস বা এপ্রিল মাসে করা হয়। এটার সিগনিফিকেন্স হচ্ছে আমরা যদি দেখি যে এডিসের ডেন্সিটি আমরা যেটাকে বলি, ডেন্সিটিটা খুব বেড়ে গেছে, তাহলে আমরা আশঙ্কা করব যে এই বছর কি পরিমাণ মানুষ আক্রান্ত হতে পারে। এবং এই বছর যেটা আমাদের একটু সমস্যা ছিল, মানে এটা আমাদের কিছুটা বলতে পারেন মন্ত্রণালয়ের একটু সমস্যার কারণে আমাদের এই সার্ভেটা করতে আমাদের একটু দেরি হয়ে গেছিল। আমরা জুন মাসের 1 তারিখ থেকে যখন প্রচুর পরিমাণে পেশেন্ট আসা শুরু করলো, তখন জুন মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ঢাকা শহরের 50টি স্পটে আমরা এই সার্ভে করেছি। এই 50টি স্পটকে আমরা নিয়েছিলাম সেই যার বেসিসে, সেটা হচ্ছে যে সমস্ত জায়গা থেকে আমাদের আইডিসিআর এর কাছে রোগীর পরিমাণ আসছিল বেশি, সেটার উপরে ভিত্তি করে আমরা এই 50 জায়গায় সার্ভে করেছি। এবং এই সার্ভে টিমে ছিলেন অত্যন্ত অভিজ্ঞ কিছু এন্টোমোলজিস্ট, কীটতত্ত্ববিদ, যারা এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ, এবং তারা বাড়ি বাড়ি গিয়ে বদ্ধ পানিতে যেখানে এডিস মশা ডিম পাড়ে সেই বদ্ধ পানি পরীক্ষা করে এডিস মশার সার্ভে করে এখানে যে জিনিসটা আমরা পাই এটাকে আমরা বলি ব্রুটো ইন্ডেক্স। ব্রুটো ইন্ডেক্সটা যদি 20-এর উপরে হয় তাহলে সেটা সে এলাকায় এডিস মশার আধিক্য অনেক বেশি। এরকম 50টা জায়গার মধ্যে 47টা জায়গাতে আমরা পেয়েছি ব্রুটো ইন্ডেক্স অনেক বেশি হাই। জি, আমরা তখনই এই জিনিসটা আমরা সিটি কর্পোরেশনকে এবং মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে একটি অনুষ্ঠানে আমরা সিটি কর্পোরেশনের কাছে এবং অন্যান্য মানুষের কাছে এটা আমরা ডিসেমিনেশন করি, এবং করে কিন্তু এই এলাকাগুলোতে আমরা সিটি কর্পোরেশনকে বলি এবং মন্ত্রী মহোদয়ের নির্দেশে সিটি কর্পোরেশন এই এলাকাগুলোতে যেন তাদের যে কার্যক্রম চলে সেই কার্যক্রমটাকে আরো জোরদার করে সেই সুপারিশ আমরা করি। আমাদের সাথে আবারও ফোনে যুক্ত হতে পারছেন খান মোহাম্মদ বিলাল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এবং যেই গবেষণার ফলাফলটির কথা শুনছিলাম সেই ফলাফলটি যখন এত বেশি ছিল তখনই বা আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন তা একটু জানতে চাই। আমরা দুটি সিটি কর্পোরেশনই এই মশা নিয়ন্ত্রণের জন্য রেগুলার যে প্রোগ্রাম ছিল তারপরে আমরা স্পেশাল প্রোগ্রাম নিয়েছি। একটা হচ্ছে জনগণকে সচেতন করার একটা কর্মসূচি, যাতে করে এই এডিস মশার জন্ম না হয়, বিশেষভাবে যেখানে পানি জমে থাকে সেই কারণে মশার উৎপত্তি হতে পারে এরকম ব্যবস্থা যাতে না রাখে মানুষ। এবং এলাকার যে সমস্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে তাদের নিয়ে আমাদের স্থানীয় কাউন্সিলর, আমাদের ফিল্ড পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদের নিয়ে আমরা এই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি। জি, তাদের দিক থেকে সাড়াটি কেমন পেয়েছেন? হ্যাঁ, তাদের দিক থেকে আপনার সাড়াটি কেমন পেয়েছেন? হ্যাঁ, তারা তো যথেষ্ট সাড়া দিয়েছে। আপনার ইদানিং লক্ষ্য করবেন আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং সচেতন জনগোষ্ঠী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এর পাশাপাশি আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষভাবে মসজিদে জুম্মার নামাজের আগে এবং বিভিন্ন তারাবির নামাজের পরে এই ধরনের জি জি খান মোহাম্মদ বিলাল, কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিনের সাথে, উনিও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তিনি বলছিলেন যে সারাটি বোধহয় সেরকম হয়নি। না, সারা তো এটা তো সচেতন যে সমস্ত সংগঠন আছে তারা তো অবশ্যই কিছু না কিছু কাজ করে, এই জন্যই তো আমাদের মানুষের মধ্যে এই সচেতনতার সৃষ্টি হয়। আর সবাই তো আর অ্যাক্টিভ থাকে না, কেউ থাকে কম থাকে, কেউ বেশি থাকে, সেটা আমরা পেয়েছি, কম বেশি পেয়েছি। পাশাপাশি আমাদের যে সমস্ত মশক নিধনের জন্য যে কর্মসূচি ছিল তার বাইরেও আমরা ক্রাশ প্রোগ্রাম করেছি, এবং আমরা গত মে মাসের 20-21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা প্রত্যেকটি ওয়ার্ডের প্রতিটি রাস্তা, নর্দমা সেগুলো আমরা কভার করেছি। সেখানে সকালবেলায় লার্জিসাইড স্প্রে করা হয়েছে, বিকালবেলায় এত আয়োজন করে এত কর্মসূচি নিয়ে আমরা কতটুকু ঠেকাতে পারলাম এই চিকনগুনিয়ার প্রকোপ?
না সেটা তো কর্মসূচি তো আমাদের রয়েছে, কিন্তু এর বাইরে রোগের যে প্রাদুর্ভাব সেটা তো কিছুটা নিয়ন্ত্রণ হলেও আছে। আর এই ধরনের রোগ হঠাৎ করে আসবে সেটাও তো বলা বেশ মুশকিল এবং কষ্টকর। আমরা বিভিন্ন যে সংগঠন রয়েছে এই বিষয়ে পারদর্শী, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। জি আগাম কোনো জি এই আপনাকে ধরনের অনেক ধন্যবাদ খান মোহাম্মদ বিলাল, আপনি আমার সাথে যুক্ত হয়েছিলেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের হাতে খুব বেশি সময় নেই, কিন্তু যে অবস্থায় দাঁড়িয়ে আছি এই আসলে মহামারীর আকার ধারণ করেছে এমনটি বলা হচ্ছে। আসলে কি মহামারী আকার ধারণ করেছে কিনা এটিও যেমন বুঝতে চাই, পাশাপাশি এখন করণীয় কি, আমাদের হাতে খুব বেশি সময় নেই। ডক্টর এবিএম আব্দুল্লাহ। না, প্রথম করণীয় হলো যারা যারা এই রোগে ভুগতেছেন বা হয়তো ভবিষ্যতে কী হবে এটা হয়তো শীতের আসার আগ পর্যন্ত কিন্তু এগুলো চলতে থাকবে। তো সাধারণ লোকজন আপনারা যারা তার খেয়াল রাখতে হবে, দুইটা জিনিস করতে হবে। এক হলো যেহেতু এটা মশার দ্বারাই হচ্ছে, নিজেকে এখন সাবধান থাকতে হবে যেন মশা কামড়াইতে না পারে, এবং এটার জন্য যা মিজান নেওয়া দরকার সব নেবেন। যেমন দিনের বেলা ঘুমাইলে মশারি টানাবেন, ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোথাও যেন জমাট পানি 3 থেকে 5 দিনের বেশি না থাকে একটু খেয়াল রাখতে হবে। জানলাতে নেট লাগাইতে পারেন, স্প্রে করতে পারেন, যেগুলো মশা যেন আপনাকে কামড়ানোর কোনো সুযোগ নাই। বাচ্চাদের বেলায় বিশেষ করে আরও বেশি সতর্ক হতে হবে। বাচ্চারা স্কুলে যায় হাফ প্যান্ট পরে যায়, ওই ফুল প্যান্ট পরবে, নাহলে পায়ে কামড় দিবে। সুতরাং মশার কামড় থেকে বাঁচতে হবে 1 নম্বর। আর মশা যাতে নিধন করা যায়, প্রোডাকশন যাতে না হয়, তার জন্য ঘরে যেগুলো আপনার করা যতটুকু আপনাদের যত করতে পারে এটুকু আপনাদের করতে হবে। আর যারা অলরেডি আক্রান্ত হচ্ছেন তাদের একটু খেয়াল রাখতে হবে। ওষুধপত্র, প্রথম কথা হলো যে এটা ভাইরাস, তো ভাইরাসের স্পেসিফিক কোনো চিকিৎসা নাই। যেগুলো আমরা দিই এগুলো সাপোর্টিভ চিকিৎসা বলে, সিমটোমেটিক। যেমন হাই টেম্পারেচার, জ্বর হলো, আপনার স্পঞ্জিং করতে পারেন, বরফ দেওয়া দরকার নাই, এটা ট্যাপিড স্পঞ্জিং বলে, জাস্ট নর্মাল পানি ট্যাপ ওয়াটার গা মশাই দিতে পারেন। প্যারাস্টামল খাবেন, ডোজ ভ্যারি করবে, বাচ্চাদের বেলা 1 ডোজ, বড়দের বেলা 1 ডোজ, 2টা করে 6 ঘন্টা 8 ঘন্টা পর এইভাবে খেতে পারেন। নাহলে সাপোজিটর নিতে পারেন, সঙ্গে প্রচুর পানি, শরবত, গ্লুকোজ এগুলো খেতে পারেন। খেয়াল রাখতে হবে, সাধারণত অনেক সময় ডেঙ্গু জ্বরের সঙ্গে কনফিউজ করে, তো এটা প্যারাসিটামল ছাড়া অন্য কোনো পেইন কিলার অ্যাভয়েড করতে হয়। যেমন অ্যাসপিরিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ছোট বাচ্চাদের বেলায় 12 বছরের নিচে যাদের যদি তাদেরকে অ্যাসপিরিন দেওয়া হয় তাহলে কিন্তু আরেকটা অন্য রোগ হয়ে যাবে, রাই সিনড্রোম বলে আমরা, এটা আরো ডেঞ্জারাস। সুতরাং এই জাতীয় নিজেরা কোনো প্রেসক্রিপশনে প্যারাসিটামলের বাইরে অন্য কোনো মেডিসিন করবেন না, এবং পেইন যখন হবে তখন অন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আপনার পেইন কিলার, নিজেরা প্যারাসিটামলের বাইরে নিজেরা কিছু খাবেন না আর কি। জি জি, আমাদের হাতে একেবারে সময় আমাদের শেষ করতে হবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর এবিএম আব্দুল্লাহ এবং ডক্টর সানিয়া তাহমিনা, আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন এবং যারা যুক্ত হয়েছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি, এবং সাবধান থাকুন, মশার কামড় থেকে বাঁচুন এবং মশা নিধনে নিজেরাও কাজে নামুন, নইলে আসলে এই পরিস্থিতি মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয়। ভালো থাকবেন 71 এ।